অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি। আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এখনও এই সিদ্ধান্তে অনড়। এখন অপেক্ষা আইসিসির সিদ্ধান্তের। আইসিসি কি সিদ্ধান্ত নিতে পারে এই বিষয়ে আজকে আলোচনার চেষ্টা করব আমরা, এবং সেই সাথে বিপিএল এর সিলেট পর্ব শেষ হচ্ছে আজ, সে বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, আলোচনায় স্বাগত। ধন্যবাদ অনিমেষ ভাই, কালকে আমরা জানি যে রবিবার ছিল, এবং রবিবারে যেটা স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে বিসিসিআই বা আইসিসির কার্যক্রম অফ থাকে। সেই ক্ষেত্রে আজকে কি আসলে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? এটা তো আসলে ধরেন আমার হাতেও না, বিসিবির হাতেও না। আমরা শুধুমাত্র অনুমান নির্ভর, এবং আইসিসি যদি কোনো মেসেজ বিসিবিকে থ্রু করে সেটা হয়তো আমরা ক্যারি করতে পারবো সেটাই ভক্তদের জন্য, দর্শকদের জন্য বা রিডারদের জন্য। বাট গ্যারান্টি দিয়ে বলা যায় না। বাট আজকে যথেষ্ট চান্স আছে আমার মনে হয়। আজকে যেহেতু সিদ্ধান্ত আসতে পারে বলে মনে হচ্ছে, এটাও এক কথায় বলা খুবই টাফ। কারণ আমরা গতকালকেও জাগো নিউজ 24.com আমাদের একটা স্টোরি গেছে যে শুরুতে ধারণা করা হচ্ছিল আইসিসি যদি দেখে বাংলাদেশ অনমনীয় ভারতে না যেতে, মানে যেতে আর কি, ভারতে যাবে না, এটাই সিদ্ধান্ত যদি অটুট থাকে বিসিবির, তাহলে আইসিসি বিকল্প প্রস্তাব হিসেবে প্রথমে বলতে পারে যে ভারতে গিয়ে খেলার ব্যবস্থা আমরা করব সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে, রাষ্ট্রীয় নিরাপত্তা, যেটা আইসিসির নিজস্ব সিকিউরিটি মেজার্স তো আছে একটা, যেহেতু এটা বিসিসিআই এর ইভেন্ট না, এটা তো আইসিসি ইভেন্ট, কাজেই সব কিছুই মনিটর করবে আইসিসি বা করেও। তো আইসিসি যদি নিশ্চয়তা দেয় বিসিবিকে, এটা প্রথম প্রস্তাব হতে পারে যে আমরা গ্যারান্টার থাকব, আমরা নিশ্চয়তা দেব। আমাদের সিকিউরিটি কমিটি যদি সিদ্ধান্ত দেয় বা সুপারিশ করে যে হ্যাঁ, ভারতের নেয়া টিম বাংলাদেশের জন্য নিরাপত্তা ব্যবস্থা একেবারে নিশ্ছিদ্র, তাহলে আইসিসি এটা বিসিবিকে প্লেস করতে পারে। এরকম একটা প্রস্তাব কিন্তু আসতে পারে। তখন বিসিবি কি করবে না করবে সেটা সে প্রসঙ্গে পরে আসছি। দ্বিতীয় প্রস্তাব হতে পারে যে না, আমরা তোমাদের সব বিচার বিবেচনা করে দেখেছি, ভারতে তোমাদের খেলার মতো অবস্থা আছে, তোমরা খেলতে পারো। তৃতীয় হচ্ছে যদি ভারতে না খেলো তাহলে তোমাদের পয়েন্টটা ফরফিট হয়ে যাবে। ফরফিটের আবিধানিক অর্থ দ্বারায় বাজেয়াপ্ত, অর্থাৎ বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে অনেকটা স্ক্র্যাচের মতো হয়ে যাবে। এটা ঠিক ওয়াকওভার না, ওয়াকওভার একটা দুটো ম্যাচে হয়, বাট অনেকে এটাকে ওয়াকওভার ধরছেন। বাংলাদেশ ফরফিট হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশকে ছাড়াই অন্য কোনো দলকে নিয়ে এই টুর্নামেন্ট হবে, কিংবা দল না বাড়িয়েও টুর্নামেন্ট চালাতে পারে। এটা আইসিসির সিদ্ধান্ত। এর বাইরে আরেকটা কথা শোনা যাচ্ছে যে যেহেতু শ্রীলঙ্কা সহ আয়োজক, বাংলাদেশ দাবি করতে পারে আমাদেরকে আমাদের খেলাগুলো শ্রীলঙ্কায় শিফট করেন। তাহলে তো বাংলাদেশের গ্রুপের, এটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে দেখা দরকার, বাংলাদেশের গ্রুপের কোনো দলের খেলা, অন্তত বাংলাদেশের সাথে যে খেলাগুলো সেগুলো সব শ্রীলঙ্কায় নিতে হবে। এখন কোনো দল যদি শ্রীলঙ্কায় খেলতে না চায় তখন কি দাঁড়াবে? যেমন ইংল্যান্ড, আমি গতকালকে খুব ভালো মতো খেয়াল করেছি, 2020-21 পরে ইংলিশ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে পা রাখেনি। খেলেছে, অনেকে কিন্তু কনফিউশন এনে ফেলেন যে না শ্রীলঙ্কা ইংল্যান্ড তো খেলা হয়েছে। খেলা হওয়া, নিউট্রাল ভেন্যুতে খেলা হওয়া, কিংবা ইংল্যান্ডের মাটিতে খেলা হওয়া আর শ্রীলঙ্কার মাটিতে খেলা হওয়া এক নয়। ইংলিশরা গত 5 বছরের বেশি সময় ধরে শ্রীলঙ্কার মাটিতে এসে খেলে না, এবং শ্রুতি আছে বা শোনাও যাচ্ছে জোরে সোরে ইংলিশরা শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি না। তাহলে বাংলাদেশে তো খেলা আছে ইংল্যান্ডের সাথে, সেই খেলাটা কোথায় হবে? তখন হয়তো আইসিসি একটা প্রস্তাব দিতে পারে যে সেটা ভেন্যু বাংলাদেশকে চুজ করতে বলবে যে একটা ম্যাচ তোমরা অন্তত ভারতে খেলো। কারণ আইসিসি নিশ্চয়ই পাকিস্তান যতই বাংলাদেশের সবগুলো ম্যাচ আয়োজনের ইচ্ছে প্রকাশ করুক, এই টি-20 ওয়ার্ল্ড কাপটার যৌথ আয়োজক হচ্ছে ভারত, আয়োজক আইসিসি, যৌথ স্বাগতিক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা।
অ্যান্ড ভারত শ্রীলঙ্কার বাইরে তো খেলা হতে পারে না, এটা তো আইসিসি রুলসের বাইরে চলে যায়। কাজেই পাকিস্তানে খেলা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সেক্ষেত্রে যদি ইংল্যান্ড বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে খেলতে না চায়, আইসিসি তো শুধু বাংলাদেশকে বললেই কিন্তু হবে না, যে ম্যাচগুলো সবাইকেই বলতে হবে যে বাংলাদেশে গ্রুপ ম্যাচগুলো যেহেতু শ্রীলঙ্কায় হবে, তোমাদেরও শ্রীলঙ্কায় গিয়ে খেলতে হবে। তখন যদি ওই দলগুলো রাজি না হয়, তাদেরকেও তো রাজি করানোর ব্যাপার আছে। কাজেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিসিসিআই, বিসিবি, বাংলাদেশ সরকার, ভারত সরকার আর আইসিসি না, বাংলাদেশের নেপালের সাথে খেলা আছে, অন্যান্য ক্রিকেট বোর্ড যারা ইতালির সাথে খেলা আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা আছে, ইংল্যান্ডের সাথে খেলা আছে। এই 4টি দেশের ক্রিকেট বোর্ডেরও কিন্তু এখানে সংযোজন ঘটাতে হবে, তাদেরও মতামতের দরকার আছে। তাদের সঙ্গে কথা বলে সব ফাইনাল করে তারপরে এই সিদ্ধান্তটা নিতে হবে। আমরা যেটা ধরে নিচ্ছি যে খেলাটা ছিল কলকাতায়, টান দিয়ে নিয়ে কলম্বোতে নিয়ে গেলাম, ব্যাপারটা ঠিক সেরকম নয়। বাংলাদেশ অনমনীয়, এবং আমরাও চাই বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশের ভারতে গিয়ে খেলায় সত্যি কিছুটা হলেও ঝুঁকি আছে সেখানে, এবং দু দেশের মধ্যে কিছুটা কি বলবো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমাদের দেশের মিডিয়ায় তেমন উস্কানিমূলক লেখা না হলেও ভারতীয় মিডিয়ায় কিন্তু অলরেডি আমাদের শরফুদ্দৌলা ইবনে সৈকত আম্পায়ারিং করছেন ভারত নিউজিল্যান্ড ম্যাচে, সেটা নিয়েও কিন্তু আজকে ভারতীয় মিডিয়ায় লেখা হয়েছে। তো কাজেই পরিস্থিতি, সৈকত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে ভারতের মাটিতে ম্যাক্সিমাম সিকিউরিটি নিয়ে গতকাল বরোদায় ভারত এবং নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই দায়িত্ব পালন নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমে কথা উঠেছে, বাংলাদেশ দল যদি ভারতে খেলতে যায়, ভারতের মাটিতে কি কথা উঠতে পারে না? ভারতীয় প্রচার মাধ্যম তো তখন বা যারা একটু উস্কানিমূলক কথা বলার বা বিবৃতি দেওয়ার যাদের স্বভাব আছে, তারা তো বাংলাদেশ টিম নিয়েও কথা বলতে পারে। এখন অফিসিয়াল প্রেস কনফারেন্সে লিটন দাসকে যদি কেউ বাংলাদেশের হিন্দুদের অবস্থা জানতে চায়, তখন আপনি কি করবেন? এগুলোও কিন্তু খুঁটিয়ে দেখার ব্যাপার আছে। সব মিলিয়ে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়ার ঠিক বর্তমান পরিস্থিতি পরিবেশ অনুযায়ী প্রেক্ষাপটটা ঠিক অনুকূল নয়। বাংলাদেশ চাইবে ভারতকে অ্যাভয়েড করতে, এবং আমি এটার পক্ষে শুরু থেকেই যুক্তিযুক্ত বলে মনে করি। সুদূর ভবিষ্যৎ বা অদূর ভবিষ্যৎ ভেবে আমি বলছি না, আমি বলছি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, এবং দুই দেশেরই যে খানিকটা একটু উত্তেজনার একটা পরশ লেগেছে দু দেশেই, সেটার প্রশমিত হওয়ার জন্য এটাকে একটু সময় দেওয়া দরকার। পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হলে তখন আবার ভারতে গিয়ে খেলা সম্ভব হবে। আবারও বলছি, সৈকত আম্পায়ারিং করতে গেছেন আইসিসির এলিট প্যানেল হিসাবে, বাংলাদেশি আম্পায়ার হিসেবে না, কিন্তু আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে এবং নিউট্রাল আম্পায়ার হিসেবে। তাকেই যদি লক্ষ্য করে কটূক্তি করা হয়, একটা বক্র উক্তি করা হয়, একটা স্যাটায়ার করা হয়, ট্রল করা হয়, সেটা যে বাংলাদেশ টিমকে নিয়ে হবে না তার কি আর নিশ্চয়তা আছে? সে দায়িত্ব কে নিবে? কাজে সব মিলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা ঠিক আছে, বাট আইসিসি বাংলাদেশকে ওই যে বললেন আপনি যে কি বিকল্প, আইসিসির আসলে পরিস্থিতি বিবেচনা করে খুব দ্রুত সিদ্ধান্ত দেওয়াটাও সহজ না, সহজ নয়। আমরা চাইছি আজকালের মধ্যেই, ওই যে বললাম যে বাংলাদেশের সঙ্গে যে 4টা দেশের খেলা আছে, সেই 4 দেশের ক্রিকেট বোর্ডে মতামত নিয়ে তাদের সম্মতির ভিত্তিতেই কেবল বাংলাদেশের কলম্বোয় গিয়ে খেলা হতে পারে, শুধু বিসিসিআই এর সাথে নয়। এটা আমার মনে হয় যে অনেকেরই খুঁটিয়ে দেখা উচিত ছিল আসলে শুরু থেকেই। বাবাই, আপনার কি মনে হয় যে এই মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় বোর্ড যে, মানে আমরা আইসিসির বিষয়ে যাব না, আমরা সরাসরি ভারতীয় বোর্ডেরই যে সিদ্ধান্ত ছিল, তারপরেই তো আসলে আইসিসির কাছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বা বিসিবি এই আবেদন জানিয়েছে না খেলার। তো এই যে জলঘোলা করা বা এই যে টোটাল পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা এইভাবে না ঘটিয়ে আসলে অন্যভাবে কি ডিল করা যেত? এটা কি দেখেন, আমরা তো ভারতের প্রশংসা করি অবশ্যই, যেমন আমি নিজেও ভারতীয় ক্রিকেট দলের পারফরমেন্সের প্রশংসাকারী, কোনো সন্দেহ নেই। এই টকশোতে আমি গত 5 বছরে বহুবার বলেছি, আনডাউটেডলি দি বেস্ট টিম অফ দ্য ওয়ার্ল্ড ইন 3 3টি বিভাগেই, টেস্ট, ওডিআই,
ওয়ানডে। এবং ভারতের ক্রিকেট স্ট্রাকচারও অনেক দেশের চাইতে সমৃদ্ধ, সাজানো গোছানো। ক্রিকেটের বাজার, বাণিজ্য, বিপণন সব দিক থেকে ভারত অনেক 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 এগিয়ে। এবং এই মুহূর্তে ভারতের তুলনা শুধু অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গেই চলে, আর কারোর সঙ্গে না। কিন্তু একটা কথা আমি আপনাকে বলবো, বিসিসিআই এর প্রধান হিসেবে আমরা কাকে কাকে দেখেছি? রাজ সিং দুঙ্গারপুরকে দেখেছি, জাগমোহন ডালমিয়াকে দেখেছি, ইভেন সৌরভ গাঙ্গুলিও ছিলেন, এখন মিথুন মানাজ। আমার কাছে যেটা মনে হয়, অনিমেষ, আমি সোজা সাপটা বলি, আমরা শুধু সময় এবং সুযোগ পেলেই আমাদের দেশের ক্রিকেট বোর্ডের সমালোচনা করি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা কেউ করে না। আমার কাছে মনে হয় বিসিসিআই পুরো পরিস্থিতিটাকে দূরদর্শিতা দিয়ে এবং ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করতে না গিয়ে রাজনীতিবিদ এবং উগ্র ধর্মীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্যে প্রভাবিত হয়ে কেকেআরকে না করে দিয়েছে। এটাই হলো কিন্তু বটম লাইন আমার, এবং আমার মনে হয় সেটাই ঘটেছে। যদি এখানে একজন ব্যক্তিত্ববান, আমরা কিন্তু মনে করি, যে বললাম যে ভারতীয় ক্রিকেট বোর্ড মানেই বোধহয় অনেক অনেক বড় কিছু। মিথুন মানাজ, দুঙ্গারপুর কিংবা জাগমোহন ডালমিয়া নন। তারা যেভাবে সিচুয়েশন ট্যাকেল করেছেন আমরা দেখেছি। জাগমোহন ডালমিয়া এবং দুঙ্গারপুরকে আমি আমার চাকরি জীবনেই পেয়েছি, অসাধারণ। তো তারা যদি থাকতেন এই টাইপের, ইভেন সৌরভ গাঙ্গুলি যদি থাকতেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বসে ক্রিকেট বোর্ডকে একটা বার্তা দিয়ে যে পরিস্থিতি এই পশ্চিমবঙ্গ বলি বা ভারতের বিভিন্ন জায়গায় একটু রাজনৈতিক রং লেগে গেছে ব্যাপারটা, আসুন আমরা বসে ঠিক করি। তখন ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই অবশ্যই ব্যাপারটাকে আরও ঠান্ডা মাথায় ভেবে চিনতে, ভূত ভবিষ্যৎ চিন্তা করে তারপরে সমাধান করতে পারত। কিন্তু কি হলো, হুট করে মোস্তাফিজ ইস্যুটাকে একটা গরম কড়াইয়ে তেল ঢেলে দিল বিসিসিআই, যে মোস্তাফিজ নিলামে বিক্রি হলেও কেকেআরের হয়ে এবারের আইপিএল খেলতে পারবে না। সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো বাংলাদেশে। খুব স্বাভাবিক নয় কি, বাংলাদেশের একজন ক্রিকেটার যিনি প্রকাশ্য নিলামে বিক্রি হয়েছেন, শুধু ধর্মের দোহাই দিয়ে বা একটু ধর্মীয় সেন্টিমেন্টটাকে পুঁজি করে তাকে না করে দেওয়া হলো, মানে পুরো দেশটাকে ছোট করা হলো, হেয় করা হলো। কাজেই বাংলাদেশেও তো সেন্টিমেন্টটা এই জন্যই মাথাচাড়া দিয়ে উঠেছে। মোস্তাফিজকে যদি, আমার মনে হয় স্ট্রেট ওয়েতে আমি বলে ফেলি, টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হবে সম্ভবত মার্চের 3 তারিখে, আর আইপিএল শুরু হবে 26শে মার্চ। তাহলে 3 আর 26, 23 দিন পরে যদি বাংলাদেশ দল শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে টি-20 ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ আইসিসির সিকিউরিটি কমিটির তত্ত্বাবধানে, ভারত সরকারের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কি বলবো একটা প্রচেষ্টায় ভালোভাবে ওয়ার্ল্ড কাপ খেলে চলে আসতে পারত, তাহলে বিসিসিআই সময় পেত খুঁটিয়ে দেখার, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার। তখন যদি তারা মনে করত যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের পুরো বড় বহরকে আইসিসি সিকিউরিটি কমিটির অনুমোদনেই হোক, তাদের তত্ত্বাবধানেই হোক, আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছি, তাই কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু মোস্তাফিজকে তো একার রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া যাবে না। সেই বিবেচনায় যদি তারা টি-20 ওয়ার্ল্ড কাপের পরে এই বিবৃতিটা দিত যে বাংলাদেশ জাতীয় দলকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছে কারণ সেটা ছিল আইসিসি ইভেন্ট, কিন্তু আমরা মোস্তাফিজকে আইপিএলে পূর্ণ নিরাপত্তা দিতে পারছি না, আপনার কি মনে হয় বাংলাদেশে এই এখন যে বিস্ফোরণমুখ প্রতিক্রিয়া সেটা হতো? আমার মনে হয় সেটা হতো না। সেই কাজটা করতে পারত বিসিসিআই যদি দূরদর্শী এবং ক্রিকেট বোধ বুদ্ধিসম্পন্ন এবং সবচেয়ে বড় কথা খুব স্থির ঠান্ডা মাথার ক্রিকেট অর্গানাইজার বা ক্রিকেট যারা সিও লেভেলে আছেন তারা থাকতেন। আমার কাছে মনে হয় এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের অদূরদর্শিতা এবং হঠকারিতা, আমি শব্দটা পুরোপুরি বলবো না, তারা
ভূত ভবিষ্যৎ চিন্তা না করেই শুধু তাদের দেশের রাজনৈতিক নেতাদের সেন্টিমেন্টকে ধারণ করতে গিয়ে, সেটা ভয়ে হোক, ধারণ করেই হোক, যেভাবেই হোক, কেকেআরকে চাপিয়ে দিলেন মুস্তাফিজকে ব্যান করে দিতে আইপিএল থেকে। সেটার প্রেক্ষিতে যে বাংলাদেশও ফুলে ফেপে উঠতে পারে, ক্ষোভের সঞ্চার ঘটতে পারে, বাংলাদেশও প্রতিবাদে ফেটে পড়তে পারে, মুস্তাফিজের নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশও যে টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করতে পারে বা ভারতে না খেলতে পারে, আমি নিশ্চিত বিসিসিআই এতটা কল্পনাও করেনি, এত দূর ভাবেও নেই। সেই না ভাবার পরিণতিতেই আজকে পরিস্থিতি এত জটিল পরিস্থিতি আসলে। বাবু, বাংলাদেশের আসপেক্টে আপনার কাছে জানতে চাই, বা বাংলাদেশের দিক থেকে কিভাবে ভাবছে? আপনি দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতায় আছেন এবং বর্তমানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন। সবকিছু মিলিয়ে আপনি বাংলাদেশের ক্রিকেটকে বা বিশ্ব ক্রিকেটকে দীর্ঘদিন ধরে কিন্তু দেখছেন এই বর্তমান পরিস্থিতি, এরকম বিভিন্ন পরিস্থিতি আসলে তৈরি হয়েছে বিভিন্ন সময়। এখন বাংলাদেশের আসপেক্টে কি মনে হচ্ছে, যে বাংলাদেশের কি আসলে কোনো সমঝোতার সুযোগ দেখছেন বা করবে বলে মনে হয়, বা বাংলাদেশের কি করা উচিত বলে মনে হয়? না, এটা সবার আগে আমি যেটা বলি, আমরা সবাই বলি সবার আগে দেশ, আবার সবার আগে সরকার। আমি তো আমার সরকারকে মানব। আমি যেহেতু আইন মেনে চলি, আইন প্রণয়ন এবং প্রয়োগকারী সংস্থাগুলোকেও কিন্তু ডিকটেট করে স্টেট উইথ গভর্নমেন্ট। এখন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কি সিদ্ধান্ত আসে সেটা তো আর আমি আপনি বলতে পারবো না। বাট আমার কাছে মনে হয় ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যদি আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে অন্তত একটা ম্যাচ হলেও ভারতে গিয়ে খেলার কথা বলে, যেটা আমি বললাম আপনাকে যে একটা ম্যাচ হতেও পারে, ভারতে গিয়ে খেলার প্রস্তাব আসতেও পারে, তাহলে বাংলাদেশের মেনে নেওয়া উচিত আমি বলবো না, বাট বাংলাদেশের সেটা বিবেচনায় আনার মতো একটা ব্যাপার হতে পারে। কারণ আইসিসি আপনাকে একদম পুরোপুরি ভারত থেকে সব ম্যাচ শ্রীলঙ্কা নিয়ে যাবে এবং বাংলাদেশের সব কটা দাবি আইসিসি মেনে নিবে, এটা আমরা হয়তো আবেগ থেকে চিন্তা করছি, আমরা হয়তো কিছুটা সেন্টিমেন্টাল হয়ে আমি চেষ্টা করেছি ধারাবাহিকভাবে বলার জন্য। মোস্তাফিজ ইস্যুতে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, আমরা কোনোভাবেই এখন ভারতে যাব না, এই সেন্টিমেন্ট তৈরি হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো শেষ পর্যন্ত বিসিবি ওভারকাম করতে পারবে কিনা, বা সেই সমস্যাগুলো ওভারকাম করে শেষ পর্যন্ত ভারতে না খেলার মতো অবস্থা থাকবে কিনা, সেটা নিয়ে তো সংশয় প্রকাশ করাই যায়। তারপরেও আমার বিশ্বাস আইসিসি বাংলাদেশকে গোনায় ধরবে। দেখেন, আমাদের মিডিয়া, আমি মাঝে মাঝে একটু হাপিত্তেশ করি, একটু দুঃখ পাই। আমরা আমাদের দেশের ক্রিকেট বোর্ডের অনেক সমালোচনা করি, কিন্তু একটা কথা তো সত্য, আমরা ভারতের মতো অত আয়তনে, জনসংখ্যায় এত বড় দেশ না। ভারতের অনেক 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 ক্ষুদ্র আয়তনে বাংলাদেশ। ভারতের লোক সংখ্যা 140 কোটি, আমাদের 20 কোটি, 7 গুণ আয়তনে অনেক বড়। ভারতের ক্রিকেট প্রচার প্রসার, ভারতের 30টার উপরে স্টেট টিম আছে, যেগুলি এক একটা বাংলাদেশের সাথে কম্পারেবল, অ্যাপার্ট ফ্রম 4-5টা স্টেট ছাড়া। আপনার ধরেন অন্তত 10টা স্টেট আছে ভারতের প্রদেশ, যাদের প্রাদেশিক দলের সঙ্গে স্টেট ওয়েতে আমাদের জাতীয় দলের 4 দিনের ম্যাচ দেন, আপনার জিতে আসা কঠিন হবে। হয়তো কয়েকটা দলের সাথে পারবেই না, ওই দলগুলো এতটাই শক্তিশালী। যে দেশের ক্রিকেট বাজার, বাণিজ্য, বিপণন আইসিসিকে নিয়ন্ত্রণ করে, যে দেশের ক্রিকেট রেভিনিউ সর্বাধিক, এবং যে দেশ আইসিসিকে সবচেয়ে বেশি রেভিনিউ এনে দেয়, তো সেই দেশের কথা তো আইসিসিও শুনবে। এবং সেই দেশ তো আমারও ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে মিত্র হওয়া দরকার। আমি যদি স্ট্রেট ওয়েতে ভারতকে ডেড এনিমি বানিয়ে ফেলি, ইন ফিউচারে বাংলাদেশের ক্রিকেটে ভারত আসা বন্ধ করে দিলে যেটা হয়, ভারত কোনো কারণে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসতে না চাইলে আপনি দেখবেন সবার আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আসবে না। এই বিষয়গুলো আমাদের যারা দর্শক আছেন, আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন, সচেতন ক্রিকেট অনুরাগী আছেন, তাদের ভেবে দেখা দরকার। আমি আবারও বলছি, আমার দেশের মান মর্যাদা এবং সরকারের ইচ্ছার উপরই সব কিছু, বাট সরকারেরও কিন্তু একটা সময়ে গিয়ে এগুলো বিচার বিবেচনায় আনতে হবে, যে আপনি রাজনৈতিকভাবে ভারতীয় পণ্য বর্জন করলে আপনার কি অবস্থা হবে,
এটা যেমন চলছে, ভারত থেকে কিন্তু এখনো আমদানি রপ্তানি কিন্তু চলছে, এবং এটা সরকার থেকে বলা হয়েছে এটা অব্যাহত থাকবে। ক্রিকেটীয় সম্পর্কের অবনতি ঘটলেও ভারতের সাথে বাণিজ্য ঘাটতিও হবে না, বাণিজ্য সম্পর্ক অবনতি ঘটবে না। এটা হলো সরকারের স্ট্যান্ড, সরকারের অবস্থান। তার মানে কি, তাহলে আমরা যারা ক্রিকেট এরিনার, আমাদেরও কিন্তু এটা চিন্তা করতে হবে যে ক্রিকেট সম্পর্কটারও কিন্তু খুব অবনতি ঘটানো যাবে না। কারণ ভারত বাংলাদেশে না আসলে ক্রিকেট বোর্ডের, বিসিবির আয় কমে যাবে। ভারতের সঙ্গে একটা সিরিজে বিসিবি যত মিডিয়া রাইটস বিক্রি করতে পারবে, যত টাকায়, সেটা অন্য কোনো দেশের সঙ্গে পারবে না। এটা আমরা গত 2 দিন আলাপ করেছি। এবং ভারতেও বাংলাদেশ যদি যায়, বাংলাদেশ যে প্রচার প্রসারটা পাবে, ভারতের যে ক্রিকেট বাজার, যে দর্শক বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে গোটা বিশ্ব যেভাবে জানবে, সেভাবে অন্য কোনো দেশ সফরে গেলে এটা হবে না। মোদ্দা কথা, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন, মঙ্গল এবং কল্যাণের জন্য ভারতের সাথে একটা সমতাসূচক সম্পর্ক রাখা দরকার। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলছি, ভারতের টিম পাঠানোটা অনেক দিক থেকেই একটা ঝুঁকি এবং অনিশ্চিত। সেই জায়গায় শেষ পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটা তো রাষ্ট্রপ্রধান যিনি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি নিতে পারেন, এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে নীতি নির্ধারণী একটা বৈঠক হতে পারে। বাট আইসিসি যদি বাংলাদেশকে শেষ পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা দিতে চায়, এবং সেটা আমার ধারণা হয়তো সরকারি পর্যায়ে সরকার প্রধানের সঙ্গেও আইসিসি প্রধান কথা বলতে পারবেন, বা আইসিসি সিও, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারে। এমনও হতে পারে আইসিসি ব্যাপারটা বিসিবির উপর ছেড়ে না দিয়ে বাংলাদেশ সরকারের উপরও ছেড়ে দিতে পারে। এখন ওয়েট অ্যান্ড সি, বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন, আইসিসি কি জানান তার আলোকে। আর বিসিবি কিন্তু আমরা ধরেই নিতে পারি এখনো অনর যে কোনোভাবেই আমরা ভারতে যাব। অবশ্যই সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা, আমরা এটাই বলবো। তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তগুলো আসবে সেটা বাংলাদেশের ক্রিকেটের মঙ্গলই বয়ে আনবে, এই প্রত্যাশায় আমরা করছি। বাবু ভাই, আলোচনায় ছিলাম, আরও আলোচনায় ফিরবো আমরা। ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন, আমাদের সাথেই থাকবেন। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে অল টাইম চলে হেলদি লাইফ, জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম। ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ। এই যে পরিস্থিতি বাবু ভাই, এই পরিস্থিতি ঘিরে কিন্তু বিভিন্ন যারা খেলোয়াড় রয়েছেন, বর্তমান খেলোয়াড় রয়েছেন, বিশেষ করে প্রাক্তন যারা খেলোয়াড় রয়েছেন, সবাই কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কথা বলছেন। যেমন আমরা কথা বলছি, সেরকমই একটি মন্তব্য ঘিরে বিশাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি জানেন যে তামিম ইকবালের মন্তব্য ঘিরেও যেমন তোলপাড় হয়েছে, এবং তাকে নিয়ে যে মন্তব্য একজন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের, সেটা নিয়েও বেশ একটা তোলপাড়। এবং শেষ পর্যন্ত যেটা জানা গেছে, তিনি সরি বলতে নারাজ। এবং এরই মধ্যে যেটি হয়েছে, আরেকজন পরিচালক আসিফ আকবর, তিনি নতুন একটি মন্তব্য করে বসেছেন। সব কিছু মিলে এই যে কাদা ছোড়াছুড়ি একটা পরিস্থিতি নিয়ে, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা নেতিবাচক হয়ে দাঁড়াচ্ছে বলে মনে হয় আপনার? না, অত্যন্ত নেতিবাচক। এবং আমি একটা উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশের ক্রিকেটে যারা স্টেক হোল্ডার, নট অনলি যারা বোর্ডে আছেন, যারা ক্রিকেটার, কোচেস, সাপোর্টিং স্টাফ, যারা ক্রিকেট অর্গানাইজার, যারা ক্রিকেটকে প্রমোট করতে পৃষ্ঠপোষকতা করেন, স্পন্সর্স, দর্শক, সবারই কিন্তু কিছুটা হলেও আমি মনে করি দেশের ক্রিকেটের কথা ভাবা উচিত। আমরা দেশ নিয়ে ভাবব, দেশের মান মর্যাদা যাতে সমুন্নত থাকে, সেটা যেমন আমাদের সবার দায়িত্ব কর্তব্য। ক্রিকেট আবার দেশ করে ক্রিকেট শেষ হয়ে যাক, সেই কাজটাও যেন আমরা না করে বসি। আমি আবারও রিপিট করছি,
আমার দেশ, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমার প্রতিটি বিন্দু দিয়ে হলেও এই দেশের মান মর্যাদা রক্ষার চেষ্টা করা উচিত আমাদের সবার। কিন্তু দেশের কথা বলে ইগো দেখিয়ে ভারতে খেলতে যাব না, ভারতের সঙ্গে ক্রিকেট খেলবো না, আইসিসির কথা মানব না, ঠিক এই মানসিকতা দেখালে কিন্তু আগামীতে ক্রিকেটের কিন্তু অগ্রগতি থেমে যাবে না, অনেক শ্লথ থেকে শ্লথতর হয়ে যেতে পারে। কাজেই আমাদের আবেগ সম্বরণ করে বি প্র্যাকটিক্যাল, আমাদের দেশের ক্রিকেটের মঙ্গল কল্যাণে যেটা হলে ভালো হয় সেভাবেই চিন্তা করা উচিত। এবং আবারও বলছি, বোর্ডে যারা আছেন, যারা বোর্ডের বাইরে আছেন, যারা দর্শক আছেন, আমি নিয়মিত ফেসবুকে দেখি যে যার যার মতো মন্তব্য করে বসছেন। কার বিপক্ষে করলাম, কাকে বলছি, তার বাংলাদেশের ক্রিকেটে কন্ট্রিবিউশনটা কি, আমি কোথায়, আমি একজন সাধারণ দর্শক, আমি মাঠে যাই না, ওই ব্রাউজ করে ইন্টারনেট চালিয়ে ক্রিকেটের খোঁজ খবর রাখি, ফেসবুকে বিরাট মন্তব্য ছুড়ে দিলাম। আমি প্রথমবার বোর্ডে এসেছি, একজন জাতীয় ক্রিকেটারকে ভারতের দালাল বলে গালি দিয়ে দিলাম। এখন তামিম ইকবাল যে কথাটা বলেছেন, আমরা এটা নিয়ে গত দুদিন অনেক আলোচনা করেছি, আমি সে আলোচনার বিস্তারিত যাব না। এখানেও কিন্তু আমি সেটা বলেছি যে আমরা কিন্তু চাই আমার দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে, এবং বিসিবির মতো আমিও অনমনীয় যে এই পরিস্থিতিতে ভারতে যাওয়া যায় না। যদি বিসিসিআই ভবিষ্যতে আইসিসির মাধ্যমেই হোক, ভারতের সরকারের মাধ্যমেই হোক, এত পরিস্থিতির মধ্যেও 3 বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিতে এসেছিলেন তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এবং তাকে তো অমর্যাদা করা হয়নি। অর্থাৎ যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে আমি নিশ্চিত যে এই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু তার আগে বাংলাদেশের ক্রিকেটেও কিন্তু যারা ক্রিকেট ওরিয়েন্টেড অ্যান্ড কানেক্টেড অ্যান্ড অ্যাটাচড, প্রত্যেকের একত্বতা, একটা একতা প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে যদি আমরা নিজেরা কাদা ছোড়াছুরি করি, নিজেদের মধ্যে যদি ঝগড়া বিবাদ ফ্যাসাদ এবং একজন আরেকজনকে অসম্মানজনক কথা বলি এবং 3-4 মাস আগে নির্বাচনের ব্যাপারটা টেনে আনি, তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে। কারণ বাংলাদেশের ক্রিকেটে কিছুটা হলেও কিন্তু এখন একটা অঘোষিত, যুদ্ধ না হোক, একটা বেসামাল অবস্থা আছে, একটা সাজানো গোছানো অবস্থায় নেই। যদি সত্যি শেষ পর্যন্ত আইসিসি একতরফা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বলে দেয় যে হয় ভারতে খেলো নয় ফরফিট, সেটা তো বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় ধাক্কা। সে ধাক্কা সামলাতে কিন্তু সম্মিলিত প্রচেষ্টা দরকার, রাষ্ট্রের, সরকারের, দেশবাসীর, ক্রিকেট ওরিয়েন্টেড সবার। সেখানে যদি বোর্ড ডিরেক্টরদের বলগাহীন এবং এই সুইপিং কমেন্টস, একটা এলোমেলো কমেন্টস, সেগুলো যদি ফর্মাল কোনো রাষ্ট্রীয় ক্রিকেট মানে সম্মান পাওয়ার মতো ক্রিকেটার, তামিম ইকবালের মতো ক্রিকেটারকে যদি কেউ ছোট করেন, সেটা পরিস্থিতি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। আমার বক্তব্য হচ্ছে ভারতে যাওয়া না যাওয়া নিয়ে বাংলাদেশে এখন দুটি চিন্তা চলছে, ভাবনা আছে, দুটি ধারা। এক পক্ষ চাইছেন যে ঠিক আছে, আইসিসি যদি সর্বোচ্চ সিকিউরিটি দেয় তাহলে ভারতে মানে যাওয়া যেতে পারে। আরেক পক্ষের কথা, কোনোভাবেই ভারতে যাওয়া যাবে না। এখন তামিম ইকবাল কিন্তু মাঝখানে থেকে একটা সমাধানের পথ বলেছিলেন যে বসে ভেবে চিন্তে ঠিক করতাম, আমি আবেগ দিয়ে না, আমি যুক্তি দিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করতাম। তামিম ইকবাল একবারও বলেননি যে উই শুড গো টু ইন্ডিয়া অ্যান্ড প্লে ওভার দেয়ার। কাজেই এটা চিন্তা করেই আসলে মন্তব্য করা উচিত ছিল। আমার মনে হয় শেষ কথাটা, যেটা স্থান কাল পাত্র বলে একটা কথা আছে, এই জায়গাটায় আমরা বোধহয় সবাই কোন জায়গায় কথা বলছি, কোন সময়ে কথা বলছি, কার সঙ্গে কথা বলছি। এখানে পাত্রটা হচ্ছে তামিম ইকবাল, বাংলাদেশের ক্রিকেটের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাকে হুট করে কোনো মন্তব্য করা, আমি মনে করি এটা অত্যন্ত ছোট মনের পরিচয় হয়েছে। বক্তব্য যাই থাকুক, বোর্ডের সঙ্গে একমত হয়নি, বোর্ডের সব কার্যক্রমের সঙ্গে তো দেশবাসীও একমত হয় না, তখন কি বোর্ড কর্তারা পুরো দেশকে গালাগাল করবেন? এখান থেকে বেরিয়ে আসতে হবে, সমালোচনা সহ্য করতেই হবে। আপনি যখন বোর্ডে থাকবেন, আপনার কাজের সমালোচনা হবে,
আলোচনা হবে, পর্যালোচনা হবে। ভালো করলে প্রশংসা পাবেন, খারাপ করলে আপনার সমালোচনা হবে। বিচক্ষণতার সাথে এটা আসলে মেনে নিয়েই কিন্তু পরিস্থিতি- বোর্ডে থাকতে হবে। পরিস্থিতির মোকাবেলা করতে হবে। বাবু ভাই, আমরা আলোচনার একদমই শেষ প্রান্তে, শেষটা বিপিএল দিয়ে করতে চাই। বিপিএল এর সিলেট পর্ব আজকে শেষ হচ্ছে এবং এরপরেই ঢাকার পর্ব শুরু হচ্ছে। শেষ সিলেট পর্ব শেষে এখন কি পরিস্থিতি দেখছেন বিপিএল এর? আমরা পরশুদিনও এটা আলাপ করেছি। আপনি দেখেন এখন চিটাগং অন টপ, রাইট। 7 ম্যাচ 5 জয় 10 পয়েন্ট। রাজশাহী 2 নম্বরে চলে এসছে 7 ম্যাচে 5টা জয়ে এবং তাদেরও 10 পয়েন্ট। রংপুরও 3 নম্বরে, তারা 7 ম্যাচে তাদের 8 পয়েন্ট। 8 পয়েন্ট। তাদের নিচে সিলেট, তাদেরও 8 খেলায় 8 পয়েন্ট। রাইট। ঢাকার 7 খেলায় 4 পয়েন্ট। নোয়াখালী শেষ 2টি ম্যাচে ভালো জয় তুলে নিয়ে 8 খেলায় 4 পয়েন্ট। আমি নোয়াখালী দিয়ে শুরু করি নিচ থেকে। নোয়াখালী আর 2টো ম্যাচ আছে ঢাকায়। এই 2টো ম্যাচ জিতলেও তারা কিন্তু 8 পয়েন্টের উপরে পাবে না। আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে তাকান, অলরেডি দুটি দল 10 পয়েন্ট করে পেয়ে গেছে। আরো 2টি দলের 8 পয়েন্ট করে আছে এবং তাদের এক দলের 3 ম্যাচ, এক দলের 2 ম্যাচ, বাকি। অর্থাৎ 12 পয়েন্ট করে হয়ে যেতে পারে 3-4 দলের। তখন আপনি অ্যাটলিস্ট 10 পয়েন্টের নিচে টপ 4-এ থাকতে পারবেন না। এটা হলো মোটামুটি, আমি সেদিনও বলেছি, এখনো বলছি, নোয়াখালীর জন্য ভেরি ডিফিকাল্ট, কারণ তারা 2 ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট 8-এর উপরে হবে না। সেদিক থেকে চিটাগং, রাজশাহী, রংপুর, সিলেট আপার হ্যান্ডে। বাট সেক্ষেত্রে কিন্তু সিলেট রংপুরের সাথে একটা খেলা রয়েছে। সিলেট কিন্তু খুব ভালো পজিশনে নাই, কারণ সিলেট 8 ম্যাচে 4টাতে জিতেছে, 4টায় হেরেছে। যদি সিলেট এরপরে ঢাকাতেও এসে, অবশ্য তাদের মাত্র 2টো ম্যাচ আছে, সেখানে ঢাকা 2টো ম্যাচ জিতেছে, যদি আর 2টো জিতে যায় তাহলে কিন্তু ঢাকা সিলেট পয়েন্ট সমান হয়ে যাবে। শেষে এমন হতে পারে ঢাকা, সিলেট এবং নোয়াখালী এই 3 টিমের পয়েন্ট 8 করে হয়ে যেতে পারে। তখন আবার এদের মধ্যে যারা বেটার রান রেটে যাবে তারা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে চিটাগং, রাজশাহী এবং রংপুর, আমার মনে হয় এই 3টি দল মোটামুটি মানে অনেকটাই এগিয়ে গেছে সুপার 4-এর দিকে। বাট সিলেট, ঢাকার এখনো চান্স আছে, নোয়াখালীর চান্স নেই। তারপরও বললাম, যদি শেষ দিকে সিলেট, ঢাকা সব ম্যাচ হারে আর নোয়াখালী যদি সব ম্যাচ জিতে, তখন 8 পয়েন্ট তৈরি হবে। একটা গাণিতিক সমীকরণ তৈরি হলেও হতে পারে। বাবু ভাই, তো বোঝা যাচ্ছে যে ঢাকার পর্বটা বেশ মজাদার হবে। তার কারণ হচ্ছে যে উপরের যে 3 দল তাদের হচ্ছে টপে যাওয়ার লড়াইটা আমরা দেখতে পারবো এবং নিচ থেকে যে 3 দল তারা শেষ পর্যন্ত কে 4-এ থাকবে সেই লড়াইটাও দারুণ জমে উঠবে। দেখা যাক ঢাকার পর্বটা কেমন হয়। বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আপনি ছিলেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকেও। আমাদের দর্শকদের বরাবরের মতো শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাব আলোচনার জন্য। আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশা করি। এই প্রত্যাশায় অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।